এবার আমরা আলোচনা করবো হচ্ছে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ নিয়ে। সো হাইড্রোকার্বন প্রথমত বিভাগে বিভক্ত। একটাকে আমরা বলি হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, আরটাকে আমরা বলি হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখানে একটু বলি যে আসলে এসএসসি লেভেলে তোমাদের আসলে একটু ক্লাসিফিকেশনটা শর্ট করে দেওয়া আছে। আমি বোঝার সুবিধার জন্য একটু বিস্তারিত বলবো, হ্যাঁ। তবে সব আলোচনা করা লাগবে না বা সব লাগবে না, জাস্ট আমরা জেনে রাখবো, তাহলে আমাদের শ্রেণীবিভাগটা সম্পূর্ণ জানা হয়ে যাবে, তাহলে বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। হয়তো বইয়ের সাথে নাও মিলতে পারে, তো তোমরা ভয় করার আসলে কিছু নাই, হ্যাঁ। তো একটু দেখলে বুঝতে পারবা। প্রথম কথা, হাইড্রোকার্বন আমরা বললাম দুভাগে বিভক্ত, মুক্ত শিকল আর বদ্ধ শিকল। তো মুক্ত শিকল কি? মুক্ত শিকল হাইড্রোকার্বন মানে যে সকল হাইড্রোকার্বনে আমার কি হবে, মনে রাখবা যে প্রান্তীয় কার্বন দ্বয় মুক্ত অবস্থায় থাকবে। এখানে দেখো, এই যেখানে আমি একটা যোগ লিখেছি, এটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখানে কি দেখো, এই প্রান্তের কার্বন এবং এই প্রান্তের কার্বন অন্য কোনো কার্বনের সাথে কিন্তু আর যুক্ত নাই, তারা মুক্ত অবস্থায় আছে বা একটা লম্বা চেইন তৈরি করেছে। তো যখন আমরা বলবো যে মুক্ত শিকল কারা, যখন আমরা কি হবে, দুই প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় থাকবে, সব কার্বনই সবার সাথে যুক্ত থাকবে না, তাকে বলা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। দুই প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় থাকবে। অপরদিকে বদ্ধ শিকল কোনটা, তাহলে খেয়াল করো, যদি এমন হয় যে আমার কার্বন গুলো যখন বন্ধন তৈরি করেছে, সেক্ষেত্রে প্রতিটা কার্বনে যদি কি হয়, একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ থাকে এবং একটা সাইকেল আমরা বলি বা রিং বলি বা বলয় বলি, এই রিং বা বলয় তৈরি করে, তখন আমরা তাকে বলি হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে মুক্ত শিকল মানে দুই প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় থাকবে, প্রতিটা কার্বন এক অবস্থায় যুক্ত থাকবে না, সেটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর বদ্ধ শিকল মানে হচ্ছে প্রতিটা কার্বনই এক অবস্থায় কি থাকবে, বন্ধনে আবদ্ধ থাকবে এবং একটা রিং বা বলয় তৈরি করবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে এই মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই ভাগে বিভক্ত। কি কি? একটাকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আরটাকে আমরা বলি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত কি, মনে রাখবা যে সকল হাইড্রোকার্বনে কি থাকে, আমার কার্বন কার্বনে একক বন্ধন থাকে, কার্বন কার্বন মনে রাখবা একক বন্ধন থাকবে, তারা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যদি কি হয়, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তাকে বলা হয় হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, তারা হবে হচ্ছে আমার কি, তারা হচ্ছে সম্পৃক্ত। আর যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তাহলে তারা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে অ্যালকেন, অ্যালকেন তোমার নাম শুনেছো, অ্যালকেন হচ্ছে কি কার্বন কার্বন একক বন্ধন যুক্ত বিশিষ্ট যৌগ, তাই হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অ্যালকিন বা অ্যালকাইন, অ্যালকিন হচ্ছে দ্বিবন্ধন বিশিষ্ট, অ্যালকেন হচ্ছে ত্রিবন্ধন বিশিষ্ট। তো এই অ্যালকিন অ্যালকাইনটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, তাহলে এই ছিল হচ্ছে মুক্ত শিকলের শ্রেণীবিভাগ, এটা শেষ। এবার আসো বদ্ধ শিকল শ্রেণীবিভাগ জেনে নিই। তো এই বদ্ধ শিকল হাইড্রোকার্বন আবার দুই ভাগে বিভক্ত। একটাকে আমরা বলি হচ্ছে কার্বো সাইক্লিক, আরেকটাকে আমরা বলি হচ্ছে হেটারোসাইক্লিক। তাহলে বদ্ধ শিকল আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে কি হেটারোসাইক্লিক। তো কার্বোসাইক্লিক কি, মনে রাখবা যে সকল বলয়াকার যৌগের বলয়গুলা শুধুমাত্র কার্বন দ্বারা তৈরি, একটু খেয়াল করো উদাহরণটা, তাহলে বুঝতে পারবা। এটা একটা বেনজিন থেকে আমি নিয়েছি। বেনজিনের ক্ষেত্রে এখানে দেখো যে আসলে আমাদের 6টা কার্বন থাকে, 6টা হাইড্রোজেন থাকে, আমি পুরোটা দেখাচ্ছি না। এই 6টা কার্বনে দেখো কি হয়েছে, যে আমার 6টা কার্বন মিলে এই পুরো রিংটা বা বলয়টা তৈরি করেছে, এবং এই প্রতিটা রিংয়ে কিন্তু আমার কার্বন পরমাণু আছে, কার্বন ছাড়া কিন্তু অন্য কোনো পরমাণু নাই। তো এটাকে আমরা বলবো কার্বোসাইক্লিক কম্পাউন্ড, অর্থাৎ যে সাইকেলটা বা যে রিংটা শুধুমাত্র কার্বন দ্বারা তৈরি হয়েছে, কার্বন ছাড়া অন্য কেউ থাকবে না, শুধু কার্বন দ্বারা, তার নামই হচ্ছে কার্বোসাইক্লিক। ওকে, তাহলে যে সকল বলয়াকার যৌগ বা বদ্ধ শিকল বিশিষ্ট যৌগের ক্ষেত্রে কি হবে, আমার ওই বলয় বা রিংটা শুধুমাত্র কার্বন দ্বারা তৈরি হবে, তারা হবে কার্বোসাইক্লিক। আর যদি এমন হয় যে কার্বন ছাড়া অন্য কোনো একটা পরমাণু যদি ওই সাইকেল বা রিং এর মধ্যে প্রবেশ করে, তখন তাকে আমরা বলি হচ্ছে হেটারোসাইক্লিক। তাহলে কি বললাম, যে যেমন হয় এই যে বলয়টা তৈরি হয়েছিল, এই বলয় যদি এমন হয়
যে কার্বন ছাড়াও অন্য কোনো পরমাণু, যেমন ধর এখানে একটা দিয়েছি আমরা নাইট্রোজেন, এই যে কার্বন ছাড়াও অন্য একটা পরমাণু কি করেছে, ওই রিং বা চক্রের মধ্যে কি করেছে, সে প্রবেশ করেছে বা ওই রিংটা সে তৈরি করছে। সেই রিং তৈরিতে আমার কার্বন ছাড়াও অন্য কোনো পরমাণু থাকে, তাকে আমরা বলবো হচ্ছে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। তাহলে কার্বোসাইক্লিক হচ্ছে কি, রিংটাতে সবগুলো কার্বন থাকবে, আর হেটেরোসাইক্লিক মানে কি, রিং এ কার্বন ছাড়া অন্য কোনো হেটারো অ্যাটম বা বাইরের পরমাণু থাকবে, তার নামই হচ্ছে আমরা বলবো হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। ওকে, তো ওই হেটেরোসাইক্লিক নিয়ে তোমাদের পড়াশোনা আসলে এই লেভেলে নাই, তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন একটু সম্পর্কে জানবা, তো আমরা আর এটা আলোচনা করবো না, জাস্ট একটু জেনে রাখলে হবে এটুকু। এবার আসো, এই যে কার্বোসাইক্লিক কম্পাউন্ড আমরা পড়লাম, এই কার্বোসাইক্লিক কম্পাউন্ড আবার দুই ভাগে বিভক্ত। তাহলে কার্বোসাইক্লিক কম্পাউন্ডটা আমরা বলতে পারি দুই ভাগে বিভক্ত। কি কি? একটাকে আমরা বলি হচ্ছে অ্যালিসাইক্লিক, আর একটাকে আমরা বলি হচ্ছে অ্যারোমেটিক। ঠিক আছে, তাহলে কার্বোসাইক্লিক কম্পাউন্ডটা দুই ভাগে বিভক্ত, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক। ওকে, আসলে এই হেটেরোসাইক্লিকটাও আসলে দুই ভাগে বিভক্ত বলা হয়, হেটেরোসাইক্লিক, হেটেরোমেটিক। তো সেগুলো আমি বললাম যে তোমার এখন দরকার নাই, সো না জানলে হবে। এতটুকু জেনে দেখো যে কার্বোসাইক্লিক কম্পাউন্ড আবার দুই ভাগে বিভক্ত, অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। এখন আমাদেরকে এই দুটোর সম্পর্কে একটু জানতে হবে। তো আমি দুটো একটু বেশি আলোচনা করবো, তার আগে আরেকটু বলে নিই আবার একটু। হ্যাঁ, এই ছোট্ট পুরোটা বলে নিই। প্রথমত হাইড্রোকার্বন মনে রাখবা দুই ভাগে বিভক্ত, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল আবার দুই ভাগে বিভক্ত, সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত কি, কার্বন কার্বন একক বন্ধন, অসম্পৃক্ত হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন আর ত্রিবন্ধন। অপরদিকে যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এটা আবার দুই ভাগে বিভক্ত, কার্বোসাইক্লিক আর হেটেরোসাইক্লিক। ঠিক আছে, আর কার্বোসাইক্লিক আবার দুই ভাগে বিভক্ত, অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। ক্লিয়ার এতটুকু? এবার আসো আমরা এই অ্যালিসাইক্লিক কম্পাউন্ড কি আর অ্যারোমেটিকটা কি, এটা আমরা একটু বিস্তারিত জানবো, কারণ এখান থেকে প্রচন্ড এমসিকিউ প্রশ্ন আসে। হ্যাঁ, একটু মিশাই দিলাম। তাহলে এবার আমরা জানবো হচ্ছে অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। তো প্রথমে আসি অ্যালিসাইক্লিক। অ্যালিসাইক্লিক যৌগ, অ্যালিসাইক্লিক কারা মনে রাখবা, যে সকল বলয়াকার যৌগ বা বদ্ধশিকল বিশিষ্ট যৌগ গঠনে তারা বদ্ধশিকল হয়ে বলয় হবে বা গঠনে তারা বলয় তৈরি করবে, কিন্তু বৈশিষ্ট্যটা হবে অনেকটা অ্যালিফেটিক বা মুক্ত শিকল যৌগের মতো। তাহলে কি বললাম, যাদের গঠনটা হবে বদ্ধশিকলের মতো বলয় তৈরি করবে, কিন্তু তাদের বৈশিষ্ট্যটা হবে অ্যালিফেটিক বা মুক্ত শিকলের মতো, তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যালিসাইক্লিক। ক্লিয়ার? তাহলে আমরা বললাম কি, অ্যালিসাইক্লিক মানে মনে রাখবা এদের গঠন হচ্ছে কি, গঠনটা হবে সাইক্লিক বা বদ্ধ শিকল, গঠন হবে বদ্ধ শিকলের মতোই, মানে তারা বলয় তৈরি করবে, কিন্তু বৈশিষ্ট্যটা হবে হচ্ছে আমরা অ্যালিফেটিকের মতো। ঠিক আছে, তারা হচ্ছে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। তাহলে প্রশ্ন করে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড কাকে বলে, তাহলে বলো আমার গঠনটা হচ্ছে বদ্ধ শিকলের মতো, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে তারা অ্যালিফেটিকের মতো, তারাই হচ্ছে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। ঠিক আছে, তো এই অ্যালিসাইক্লিক কম্পাউন্ড আবার দুই ভাগে বিভক্ত করা যায়। একটাকে আমরা বলতে পারি সম্পৃক্ত অ্যালিসাইক্লিক, আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত। হ্যাঁ, অনেকটা যে অ্যালিফেটিকের মতো। তোমরা অলরেডি জেনে গেছো বা বুঝে গেছো যে সম্পৃক্ত মানে যে সকল অ্যালিসাইক্লিক কম্পাউন্ডে আমার কি থাকবে, সবগুলো কার্বনে একক বন্ধন থাকবে। ঠিক আছে, তার মানে এখানেও একক বন্ধন থাকবে। হ্যাঁ, একক বন্ধন। আর অসম্পৃক্ত ক্ষেত্রে সাধারণত দ্বিবন্ধন দেখা যায়, আমরা বলবো দ্বিবন্ধন। দ্বিবন্ধন বলবো ত্রিবন্ধন বলা যায়, তো সাধারণত দ্বিবন্ধন থাকে। সো একক বন্ধন থাকলে বলবো সম্পৃক্ত, দ্বিবন্ধন থাকলে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত। একটু উদাহরণ দেখি, যেমন ধরো আমরা বলতে পারি হচ্ছে সাইক্লোপ্রোপেন। প্রোপেন মানে তিনটা কার্বন বিশিষ্ট সদস্য, আর সাইক্লো মানে হচ্ছে সবগুলা কার্বন বন্ধনে আবদ্ধ থাকবে, সাইকেল বা রিং তৈরি করবে, যেটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। তাহলে কি বললাম, এটার নাম সাইক্লোপ্রোপেন। ঠিক আছে, এই সাইক্লোপ্রোপেন হচ্ছে একটা আমার সম্পৃক্ত অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। প্রথম কথা দেখো, এটা হচ্ছে আমার অ্যালিসাইক্লিক, কারণ তারা সাইকেল তৈরি করেছে এবং অ্যালিফেটিকের মতো বৈশিষ্ট্য আমরা বলি সাইক্লিক কম্পাউন্ড। এবং এটা হচ্ছে একটা, যেহেতু কার্বন সবগুলো একক বন্ধন থাকে, তাই আমরা বলি হচ্ছে সম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, এরকম সাইক্লোপ্রোপেন আছে বা সাইক্লোবিউটেন আছে, মানে যেগুলো হচ্ছে অ্যালকেনের নাম অনুসারে মনে রাখবা। সাইক্লোপ্রোপেন অ্যালকেনের ক্ষেত্রে নাম হয় এন, তাই না? তাহলে সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, হ্যাঁ, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন, এরকম সাইক্লো থাকবে আর এন থাকবে, তাহলে মনে রাখবা সেগুলো হচ্ছে সম্পৃক্ত অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেনটা শুনে নাও, আমি লিখছি না। সাইক্লোপ্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, এগুলো হচ্ছে আমাদের সম্পৃক্ত।
আর যদি এমন হয় সাইক্লোপেন্টিন আছে বা সাইক্লোবিউটিন আছে, তাহলে সেগুলো হবে, বা সাইক্লোপ্রোপিন, তাহলে এখানে দেখবো যে ইন আছে, সাইক্লো এবং ইন আছে, এগুলো সাধারণত হয় আমাদের অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। যেমন একটা উদাহরণ দেখাই, ধরো সাইক্লোবিউটিন, এই যে দেখো এইখানে আসলে কি হয়, এই যে দ্বিবন্ধন থাকে, তাহলে যেখানে দ্বিবন্ধন থাকবে আমরা সাধারণত মনে রাখবো যেটা হচ্ছে অসম্পৃক্ত আমার কি অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। তাহলে প্রথমে সাইকেল তৈরি করেছে তাই অ্যালিসাইক্লিক, এবং যেটা আমরা কোনো দ্বিবন্ধন আছে তা আমরা বলবো অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, তার নাম হচ্ছে সাইক্লোবিউটিন। তাহলে এভাবে মনে রাখবো সাইক্লোবিউটিন বা সাইক্লোপেন্টিন বা সাইক্লোপ্রোপিন, এগুলো হচ্ছে আমাদের আমাদের অ্যালিসাইক্লিক অসম্পৃক্ত বা অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। বইয়ে আর যে উদাহরণ থাকতে পারে তোমরা একটু দেখে নিবা, এই উদাহরণগুলো পরীক্ষায় কিন্তু বারবার আসে। আচ্ছা, এবার আসো আমরা একটু বিস্তারিত আলোচনা করি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে। তাহলে আমাদের মোটামুটি ক্লাসিফিকেশন শেষ। তাহলে এবার আসো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষায় অনেক সময় আসে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সংজ্ঞাটা আসে, পাশাপাশি কিছু উদাহরণ আসে এখান থেকে এমসিকিউ। তো খেয়াল করো, আমরা যদি বলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক যৌগ আসলে কি, তো প্রথম কথা মনে রাখবা, তোমরা সবাই জানো যে অ্যারোমেটিক শব্দটা আসছে মূলত অ্যারোমা থেকে, এবং অ্যারোমা শব্দের অর্থ কি, আমরা বলি সুগন্ধ বা সুগন্ধি, তাই না? অর্থাৎ যে সকল হাইড্রোকার্বন গুলো দেখা যাচ্ছে সুগন্ধ জাতীয় হয় বা সুগন্ধ থাকে, তাদেরকে আমরা বলতে হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এটা একটা প্রথম বৈশিষ্ট্য আর কি হাইড্রোকার্বনের। তবে যদি আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে সংজ্ঞায়িত করি, তাহলে সবচেয়ে ভালো যে সংজ্ঞাটা বলা যায় সেটা বলবা তোমরা যে যে সকল বলয়াকার যৌগে, প্রথমত যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো বেশিরভাগই বলয়াকার হয়, এবং আরেকটা বৈশিষ্ট্য থাকে হচ্ছে এখানে পাই ইলেকট্রন থাকে, সঞ্চরণশীল পাই ইলেকট্রন। আমরা বলবো যে সকল বলয়াকার যৌগে অর্থাৎ বদ্ধশিকল যৌগে আমার কি হবে, সঞ্চরণশীল কি থাকে, সঞ্চরণশীল মানে যে ইলেকট্রন গুলা সঞ্চরণ থাকে, সঞ্চরণশীল থাকে। তাহলে যে সকল বলয়াকার যৌগে সঞ্চরণশীল বলবো হচ্ছে পাই ইলেকট্রন থাকে, সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে বলবো হচ্ছে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা, এটা ভালো করে মনে রাখবা। তাহলে যে সকল আমরা বলছি প্রথম কথা বলয়াকার যৌগ অর্থাৎ বলয়াকার হবে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, পাশাপাশি কি থাকবে এখানে সঞ্চরণশীল, মানে যেটা কি করতে পারে, চলাফেরা করতে পারে, আমরা বলতে পারি মুভ করতে পারে, সেই সঞ্চরণশীল কি থাকবে, পাই ইলেকট্রন থাকবে, তাদেরকে বলা হচ্ছে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন কথা হচ্ছে যে এই পাই ইলেকট্রনটা কি ভাই, তাই না? অনেকে তো বলবো যে ভাই পাই ইলেকট্রনটা কি। সো পাই ইলেকট্রন মানে সহজ ভাষায় মনে রাখবা, দ্বিবন্ধন যেখানে থাকে অথবা ত্রিবন্ধন যেখানে থাকে, কার্বন কার্বন বা যৌগ যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, ওই দ্বিবন্ধনের ইলেকট্রন বা ত্রিবন্ধনের যে ইলেকট্রন গুলো থাকে এগুলাকে বলবো হচ্ছে পাই ইলেকট্রন। অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের যে ইলেকট্রন সংক্ষেপে আমরা বলবো তাকে হচ্ছে পাই ইলেকট্রন। তাহলে যেখানে দ্বিবন্ধন থাকবে সেখানে মনে রাখবা পাই ইলেকট্রন থাকবে, আর যেখানে ত্রিবন্ধন থাকবে সেখানে পাই ইলেকট্রন থাকবে। তো সোজা কথা মনে রাখো সহজে বোঝার জন্য, যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের যে ইলেকট্রন, মানে যে ইলেকট্রন গুলো দ্বিবন্ধন, যে ইলেকট্রন গুলো দ্বারা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তৈরি হয় তাকে বলবো হচ্ছে আমরা পাই ইলেকট্রন। ওকে, সো আমি একটু উদাহরণ দিয়ে দেখাই, তাহলে একদম জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা মনে হয় জানো যে বেনজিন, তাই না, C6H6 এটা একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সেই কারণটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। তোমরা জানো যে বেনজিনে 6টা কার্বন আছে, তো 6টা কার্বন প্রথমত হয় বন্ধনে আবদ্ধ থাকে, এবং 6টা কার্বনের সাথে কি থাকে, একটা করে, প্রতিটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন থাকে, আমরা সবাই জানি। এবং দেখবা যেখানে আমাদের কি আছে, এই বেনজিন চক্রের মধ্যে বা কার্বন চক্রের মধ্যে দেখা যায় 3টা আমার দ্বিবন্ধন থাকে। কয়টা? এই যে 3টা লাল কালারে দেখালাম, এই 3টা দ্বিবন্ধন থাকে। এই দ্বিবন্ধনে যে ইলেকট্রন গুলা, এই ইলেকট্রন গুলাকে আমরা বলি হচ্ছে পাই ইলেকট্রন। এবং মজার বিষয় হচ্ছে যে আমাদের দেখা যায় এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনে বা বেনজিনে এই পাই ইলেকট্রন গুলা আসলে এই চক্রের মধ্যে বা রিং এর মধ্যে তারা মুভ করতে পারে বা সঞ্চালনশীল অবস্থায় থাকে, তাই আমরা বলি হচ্ছে যে আমার অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি থাকে, সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে বা সঞ্চরণশীল পাই ইলেকট্রন বলি আমরা। ঠিক আছে, যেমন আমরা এটাকে বেঞ্জিনের গঠনটাকে আমরা এইভাবে দেখাতে পারি। হ্যাঁ, এটাকে আরো আমরা জানি যে সুন্দরভাবে
দেখানো যায় কিভাবে সহজে, সেটা হচ্ছে এই, ঠিক আছে, এটাকে আমরা বেঞ্জিন বলি, তাই না? আমরা সবাই জানি। তো দেখো বেঞ্জিনকে আমরা এভাবে লিখতে পারি, আবার চাইলে এভাবেও লিখতে পারি। তো বলতো এখানে পার্থক্যটা কোথায় হলো? পার্থক্যটা খেয়াল করো, যেখানে আমি দ্বিবন্ধন গুলো দিচ্ছি এই দুইটা কার্বনে, আবার এখানে, আবার এখানে, আর এখানে দেখো আমি এটাকে চেঞ্জ করে দিয়েছি। আসলে এই বেঞ্জিনে এটাও ফর্ম হয়, এই ফর্মটাও হয়, অর্থাৎ এই পাই ইলেকট্রন গুলা এই বেঞ্জিনের কার্বনের চক্রের মধ্যে সে কি করতে পারে, মুভ করতে পারে, সঞ্চয় অবস্থায় থাকে। তাই আমরা বলি যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে সঞ্চয়নশীল পাই ইলেকট্রন থাকে। তো এটাও বেঞ্জিনের গঠন, এটা মেইন স্ট্রাকচার একদম ভেঙে, তারপরে এটাও বলতে পারো। এবং ওভারঅল আমরা আরেকটা সুন্দরভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এইটা। এটা কি, আসলে যে পাই ইলেকট্রন গুলো যেহেতু সঞ্চয়নশীল থাকে চক্রের মধ্যে, তাই আমরা এটাকে এই গোল করে মাঝখানে দেখাই, এটাও হচ্ছে বেঞ্জিন। তো তোমরা বেঞ্জিন কিভাবে লিখতে পারো, এই চারটা গঠন একটু জেনে রাখবো। তাহলে এটাও বেঞ্জিন, এটাও বেঞ্জিন, এটাও বেঞ্জিন, এটাও বেঞ্জিন, শুধু এই ইলেকট্রন গুলো সঞ্চয়নশীল থাকে বলে আমরা এভাবে দেখাই। আমরা বলবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে একটা বেঞ্জিন। এবং বেঞ্জিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন? কারণ বেঞ্জিন আমার কি থাকে, সঞ্চয়নশীল পাই ইলেকট্রন থাকে, এবং তারা একটা বলয়াকার যৌগ। ওকে, তো এটা হচ্ছে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে আশা করি আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে বুঝেছি। তো আমরা আরো একটা উদাহরণ দেখি। হ্যাঁ, যেমন আরেকটা খুবই কমন উদাহরণ তোমাদের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ন্যাপথালিন, তাই না? তোমরা জানো। তো চলো এটা একটা গঠনটা দেখি। সো ন্যাপথালিন, এটাও একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটা একটা সুগন্ধযুক্ত আমরা জানি, যৌগ জানি। এবং এটা তো আসলে আমার কি আছে, সঞ্চয়নশীল পাই ইলেকট্রন থাকে, এবং এটাও বলয় তৈরি করে। তো ন্যাপথালিনের একটু গঠনটা দেখো। এই এখানে যেমন বেনজিনে হচ্ছে একটা চক্র থাকে বা একটা রিং থাকে, আর ন্যাপথলিনে দেখা যায় আমার কি দুইটা রিং থাকে। এবং এখানে আমাদের মোট কি থাকে, পাঁচটা পাই বন্ধন থাকে। এখানে মোট তিনটা এই রিং, আর এখানে দুইটা, মোট পাঁচটা। এবং এই পাই ইলেকট্রন গুলো কি করতে পারে, আমার এই চক্রের মধ্যে মুভ করতে পারে বা সঞ্চয় অবস্থায় থাকে, তাই আমরা এটাকে বলি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সো ন্যাপথলিন একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই দুটো উদাহরণ পরীক্ষায় কিন্তু বারবার আসে, একটু ভালো করে অবশ্যই পড়বা। এর পাশাপাশি আরো একটা একটু জেনে রাখতে পারো, যেমন ধরো বেনজিন, মনে রাখবা যে বেনজিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এবং বেনজিন থেকে যা কিছু তৈরি হয়, অর্থাৎ বেনজিনের যে সকল জাতক, এরাও হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। যেমন ধরো বেনজিনের থেকে তুমি যদি কি করো, বেনজিনের থেকে তুমি একটা হাইড্রোজেন সরাই একটা যদি OH মূলক নিয়ে আসো, হাইড্রোক্সাইড মূলক, তখন আমরা তাকে বলি হচ্ছে ফেনল। এই ফেনল হচ্ছে একটা বেনজিনের জাতক, এবং এটা হচ্ছে একটা আমার অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বা ধরো বলতে পারো বেনজিনের সাথে তুমি একটা ক্লোরিন যুক্ত করলে, একটা হাইড্রোজেন সরাই, তাহলে এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। আমরা বলি কি বলি, ক্লোরোবেনজিন। এই ক্লোরোবেনজিন হচ্ছে একটা কি, আমার অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবার আসো কার্যকরী মূলক সম্পর্কে জেনে নিই। সো কার্যকরী মূলক কি, মনে রাখবা যে জৈব যৌগের জৈব যৌগের অন্তর্গত, অর্থাৎ যেটা জৈব যৌগের মধ্যে বিদ্যমান থাকে, আমরা বলছি যে জৈব যৌগের অন্তর্গত পরমাণু বা আমরা বলি মূলক জৈব যৌগের, ওই জৈব যৌগের, বলো যে ওই জৈব যৌগের ওই জৈব যৌগের পরিচয় বহন করে, পরিচয় বহন করে এবং রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। কি বললাম, জৈব যৌগের অন্তর্গত পরমাণুমূলক, যা জৈব যৌগে বিদ্যমান থাকবে, ঠিক আছে, তারা পরমাণুমূলক জৈব যৌগে বিদ্যমান থাকবে, এবং ওই জৈব যৌগের পরিচয় বহন করবে। অর্থাৎ জৈব যৌগটা কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন বা অ্যালকোহল, হ্যাঁ, মানে কোন সম্পর্কিত শ্রেণীর, সে পরিচয় বহন করবে। এবং ওই জৈব যৌগের কি করবে, রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ ওই জৈব যৌগটা কি ধরনের বিক্রিয়া দিবে, জৈব যৌগ ধরনের বিক্রিয়া, যেমন ধরো সংযোজন, আমরা বলি প্রতিস্থাপন বা অপসারণ, তো কোন ধরনের বিক্রিয়া দিবে তা ওই নিয়ন্ত্রণ করে বা বলে দেয়, তাকে আমরা বলি হচ্ছে কার্যকরী মূলক। তো সহজ করে বলবা, জৈব যৌগের অন্তর্গত বা জৈব যৌগে বিদ্যমান পরমাণু মূলক, যা ওই জৈব যৌগের পরিচয় বহন করে
তার পরিচয় দেয় এবং রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাকে বলবো হচ্ছে আমরা কার্যকরী মূলক। ওকে, এই সংখ্যাটা পরীক্ষা অনেকবার আসে। সো আমরা একটা উদাহরণ দেখি। অনেক ধরনের কার্যমূলক আছে, যেমন হচ্ছে আমরা বলি হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের কার্যমূলক কি সবাই জানো, যে অ্যালকোহলের কার্যমূলক আমরা বলি হচ্ছে বন্ড ওএইচ, এটা হচ্ছে অ্যালকোহলের কার্যমূলক OH। এরপরে আমরা বলি অ্যালডিহাইড, অ্যালডিহাইডের কার্যমূলকটা কি, এটা হচ্ছে বন্ড CHO, ঠিক আছে। এরপরে যদি বলি কার্বক্সিলিক অ্যাসিডের, হ্যাঁ সংক্ষেপে লিখি অ্যাসিড, তাহলে অ্যাসিডের কার্যমূলকটা কি হবে, মনে রাখবা হচ্ছে বন্ড COOH, ঠিক আছে। এরকম আরো আছে, যেমন আমরা বলি অ্যামিন, এগুলো তোমাদের অবশ্য সব নাই, তারপর দেখে রাখতে পারো। যেমন অ্যামিনকে আমরা বলি NH2, আবার ধরো কিটোন, হ্যাঁ কিটোন এটা হয় হচ্ছে আমাদের CO, হ্যাঁ এগুলো হচ্ছে কার্যমূলক। আরেকটা দেখে রাখতে পারো, যেমন অ্যাস্টার, আমরা বলি অ্যাস্টার, এই অ্যাস্টারের কার্যমূলকটা কি হয়, আমরা বলি বন্ড COOR। এগুলো সবই জৈব যৌগের মধ্যে বিদ্যমান থাকে এবং ওই জৈব যৌগের পরিচয় বহন করে। যেমন OH দ্বারা বোঝায় অ্যালকোহল যৌগ, হ্যাঁ আবার CHO দ্বারা বোঝায় হচ্ছে অ্যালডিহাইড, COOH দ্বারা বোঝায় অ্যাসিড, NH2 দ্বারা বোঝায় অ্যামিন, CO দ্বারা বোঝায় কিটোন, অ্যাস্টার হচ্ছে বোঝায় COOR দ্বারা বোঝায় অ্যাস্টার। তো এগুলা হচ্ছে আমাদের সবগুলাই হচ্ছে একটা করে কার্যকরী মূলক, হ্যাঁ এই কথা দেখে রাখতে পারো। তাহলে কার্যমূলক গুলো কি বললাম, যে জৈব যৌগের মধ্যে বিদ্যমান থাকবে এগুলা এবং ওই জৈব যৌগের পরিচয় বহন করবে এবং রাসায়নিক নিয়ন্ত্রণ করবে, তাই না। এভাবে পরিচয় কেন বহন করছে, যে আমরা বলতে চাই OH মানে আমরা বুঝি অ্যালকোহল, CHO মানে কি অ্যালডিহাইড, তার মানে সে একটা পরিচয় দিচ্ছে। এবং এই যৌগগুলো অ্যালকোহল বা অ্যালডিহাইড কি ধরনের বিক্রিয়া দেবে সেটাও কিন্তু এই মূলকগুলো নির্ধারণ করে, কারণ তাদের গঠনের ভিত্তিতেই কিন্তু বিক্রিয়া নিয়ন্ত্রিত হয়, তাই আমরা বলি হচ্ছে তারা রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। ওকে, তাহলে এই গেল হচ্ছে কার্যমূলক। এবার চলো আমরা জেনে নিই হচ্ছে সমগত শ্রেণী সম্পর্কে। আশা করি কার্যমূলক বুঝেছ। এবার আসো সমগোত্রীয় শ্রেণী, এই সম্পর্কে আলোচনা করি। সমগোত্রীয় শ্রেণী, এই জিনিসগুলো আসলে খুব বেসিক জিনিস, এগুলা জানতেই হবে, এগুলো জানলে পরবর্তী গুলো তুমি আলোচনা গুলো সব বুঝবা। তাহলে এবার আসো সমগোত্রীয় শ্রেণীটা কি। সমগোত্রীয় শ্রেণী বলতে আমরা সহজভাবে যদি বলি যে একই বংশের সদস্যগুলা, ধরো আমরা যারা মানুষ তাদেরও কিন্তু অনেকের বংশ আছে, তাই না, কেউ সরকার বংশ, কেউ শেখ বংশ, তাই না, কেউ হচ্ছে মনে করো পাঠান বংশ, কেউ খান বংশ, খান বংশ বলি আমরা, ওটাই পাঠান বংশ বলা হয়। আচ্ছা, তো এরকম অনেক বংশই আছে, তাই না। তো ঠিক এরকম বংশের যে সদস্যগুলা, এরকম বংশগুলা যতগুলা আছে, এই বংশগুলোকে আমরা বলি হচ্ছে মূলত সমগোত্র শ্রেণী। এরকম প্রতিটা বংশ, আমাদের বংশের যেমন প্রতিটা সদস্য আছে, হ্যাঁ ঠিক এরকম জৈব যৌগের ক্ষেত্রে দেখা যায় যতগুলা সমগত শ্রেণী আছে তাদের বিভিন্ন রকম সদস্য আছে। তো চলো একটু জেনে নিই। প্রথম কথা, সমগত শ্রেণীকে আমরা সংজ্ঞাকে যদি বলি, সংজ্ঞা কিভাবে লিখবো, তো প্রথম এভাবে বলতে পারো যে, সহজ করে একটু বলি, যে সকল জৈব যৌগকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, যে সকল জৈব যৌগকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায় এবং যাদের ভৌত, আমি শর্ট করে দিচ্ছি একটু, যাদের ভৌত ও রাসায়নিক ধর্মে মিল পাওয়া যায় তাদেরকে সমগত শ্রেণী বলে। হ্যাঁ, আর একটু বড় করেও বলা যায়, তো একটু ছোট করে দিলাম। হ্যাঁ, শুধু এক মার্ক করে থাকবে, এখান থেকে ছোট করে লিখবা। তাহলে যে সকল জৈব যৌগকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, তার মানে সমগত শ্রেণীর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি থাকবে, প্রতিটা সমগত শ্রেণী কি থাকবে, আলাদা একটা করে একটা কি সাধারণ সংকেত থাকবে। ঠিক আছে, আমরা পড়বো, আমরা দেখবো, তাহলে সাধারণ সংকেত থাকবে এবং কি হয়, যাদের ভৌত ও রাসায়নিক ধর্মে অর্থাৎ ফিজিক্যাল এবং যে কেমিক্যাল প্রপার্টি গুলো আছে বা বৈশিষ্ট্য গুলো আছে, এই বৈশিষ্ট্যটা কি থাকবে, কিছুটা সাদৃশ্য বা মিল থাকবে। 100% না মিললেও কিছুটা মিল থাকবে।
এদেরকে আমরা বলবো হচ্ছে সম্পর্কীয় শ্রেণী। অর্থাৎ একই বংশের যারা হয় তাদের মধ্যে দেখবো যে ধর্ম একটা মিল থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সম্পর্কিত শ্রেণীগুলো যারা হয় যৌগযোগে তাদের মধ্যে মিল থাকে। কি কি মিল থাকে? একটা সাধারণ সংকেত থাকবে তাদের একটা, এবং এদের ভৌত রাশি ধর্মের মধ্যে মিল লক্ষ্য করা যাবে বা সাদৃশ্য লক্ষ্য করা যাবে। এদেরকে বলা হচ্ছে আমরা সমগোত্রীয় শ্রেণী। ওকে, তো আমাদের এসএসসি পর্যায়ে বেশ কয়েকটা সম্পর্কিত শ্রেণী সম্পর্কে জানতে হবে, এবং এদেরকে নিয়েই কিন্তু আমাদের পড়াশোনা, এদের বিক্রিয়া, এদের প্রস্তুতি। হ্যাঁ, তো চলো এই সম্পর্কিত শ্রেণীগুলো একটু জেনে কি কি সম্পর্কিত শ্রেণী আছে এবং তাদের সাধারণ সংকেত গুলো জানবো। হ্যাঁ, তো প্রথমেই আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যালকেন। এদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এরপরে হচ্ছে অ্যালকিন। অ্যালকিন সাধারণ সংকেত কি তুমি সবাই জানো, CnH2n। এরপরে হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন সাধারণ সংকেত কি, CnH2n-2। অর্থাৎ হাইড্রোজেন আস্তে আস্তে এরকম দুইটা করে। অ্যালকেনে ছিল CnH2n+2, অ্যালকেনে CnH2n, অ্যালকেনে হচ্ছে CnH2n-2। ঠিক আছে, খুব সহজ। এরপরে আসো অ্যালকোহল। সেটা কি, সেটা হচ্ছে CnH2n+1 OH, বন্ড OH, মানে এটা বন্ধন থাকবে OH। আচ্ছা, এটা বন্ধন দেখাতে পারো। এরপরে হচ্ছে আমাদের অ্যালডিহাইড। ঠিক আছে, অ্যালডিহাইড এটা কি হবে, CnH2n+1 CHO। এগুলো মানে হচ্ছে যে কথায় অ্যালকেনে ছিল CnH2n+2, এই অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাবা, তাহলে হয়ে গেল CnH2n+1। এখন জাস্ট OH দিলে হয়ে যাবে অ্যালকোহল, আর CHO দিলে হয়ে যাবে অ্যালডিহাইড। ঠিক একইভাবে আরেকটা আছে কার্বক্সিলিক অ্যাসিড, বা আমরা যেটা বলি জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, অনেক নাম আছে। সেই কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেতটা হচ্ছে এরকম যে CnH2n+1 COOH। অর্থাৎ অ্যালকেন থেকে হাইড্রোজেন সরাবো আর COOH দিব। তাহলে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরায় OH দিলে অ্যালকোহল, CHO দিলে অ্যালডিহাইড, আর COOH দিলে অ্যাসিড। ক্লিয়ার? খুবই সহজ। তাহলে এটা একদম কি করবা, ঠুরুস্থ করে দেবে। এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসে এবং এগুলো তোমাকে জানাই লাগবে যৌগ গঠন করার জন্য। তো আরেকবার একটু বলি, তাহলে অ্যালকেন হচ্ছে CnH2n+2, অ্যালকেনের দুটো হাইড্রোজেন কম তাহলে CnH2n, অ্যালকেন আরো কম তাহলে CnH2n-2। অ্যালকোহল, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাবো OH দিব, তাহলে CnH2n+1 OH। অ্যালডিহাইড CnH2n+1 CHO, আর অ্যাসিড বললে CnH2n+1 COOH। ক্লিয়ার? তাহলে এই কয়টা একদম ভালো করে আপনারা মুখস্থ করে ফেলবেন।